বাবার ভুলটাকে বড় করে দেখে আজ নিজেরা ভুল করে বসো না বড় বৌদি, তাহলে কিন্তু একদিন তোমাদেরও চোখের জল ঝরাতে হতে পারে। আদিত্য নারায়ণ যেরকম উদ্যোগী মানুষ, সে আবার উঠবে, নিজের পায়ে দাঁড়াবে। সেই জন্য এই সই করা কাগজটা যত্ন করে রেখে দিও। আমি এই বাড়ি থেকে তখনই যাব, হ্যাঁ, যখন অপূর্ব এই বাড়ি থেকে যাবে। হ্যাঁ শোনা, অপূর্ব যতদিন না যাবে আমি তো যাব না। তার মানে তুমি এখন বড় বৌদির ইচ্ছেটাকে সায় দিচ্ছ দাদা? আমাদের এই এত বড় পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, সেটাই তুমি চাইছো? তুই এমন ভাবে বলছিস যেন আমার চাওয়া না চাওয়ার উপরে এবারে সবকিছু নির্ভর করছে। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে হাঁড়ি আলাদা না হলে কে কাঠটা সামলাবে বলতো? আর আমার কি সেই ক্ষমতা আছে নাকি যে পুরো সংসারে ভার আমি নেব? ও মেয়ে নিয়ে আমি কি করে চলবো সেটা ভেবেই কুল পাচ্ছি না। দাদা দাদা আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি দাদা, কিন্তু দেখো বাবার আজকের এই অবস্থায় তোমার তো উচিত তার পাশে দাঁড়ানো, তোমার তো দায়িত্ব নেওয়া উচিত। দাদা কিসের দায়িত্ব? আমাকে এই বাড়িতে কবে কোন দায়িত্বটা দেওয়া হয়েছে? ব্যবসার ব্যাপারে যখন যা বলেছেন তাই করেছি। আর এই পরিস্থিতি তো একদিনে তৈরি হয়নি। মানে মানে দাদা তুমি জানতে সবকিছু? সব আর কি করে জানবো? বাবা মাঝে মাঝে শেয়ারে টাকা কাটাতেন এটুকুই জানি, কিন্তু দুম করে যে ব্যবসার সব টাকা শেয়ারে লাগাবেন সেটা তো আর জানি না। এত বড় একটা ডিসিশন নেবার আগে একবার তো অন্তত আমাদের সঙ্গে কথা বলতে পারতেন। তোকে তো বলেনি কিছু। এখন ওই বাবার কাছে গিয়ে কি বলবো, কি সান্ত্বনা দেব, কিসের জোরে বলবো যে সব আবার ঠিক হয়ে যাবে? যার জন্য সব ঠিক হয়ে যেত সেটাই তো খুঁজে বসে আছেন। দাদা তুমি কোনোদিনও কোম্পানির ভালো মন্দ এই সব কিছু নিয়ে খোঁজ খবর নিয়েছো? বাবার সঙ্গে কোম্পানির ব্যাপারে কোনোদিনও কথা বলেছো? ওনাকে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করতে যাওয়া যে এবাড়ির রীতি বিরুদ্ধ সেটা তুই জানিস না? উনি যা যেটুকু করতে বলবেন তার বাইরে কোনো আগ্রহ দেখালে ওনাকে অসম্মান করা হয়। আর তাছাড়া আমি বেশি জানতে বুঝতে চাইলে উনি ভেবে বুঝতে পারেন যে আমি আমার সবকিছু বুঝে নিতে চাইছি। অবশ্য সেটা বুঝে নিলেই বোধহয় ভালো হতো। রীতা পিসিমা ঠিকই বলেন, ব্যবসায়ী ছেলে হয়েও আমি ব্যবসাটা বুঝিনি। বুঝলে আজ এরকম অথই চলে পড়তে হতো না। দাদা দাদা বাবার পরে আমরা তোমাকে এই বাড়িতে মেনে এসেছি, তুমি যদি এইভাবে নিজেকে সরিয়ে নাও দাদা, তোমার উচিত এখন বাবার পাশে গিয়ে দাঁড়ানো। সংসারটা ভেঙে গেলে বাবা ভীষণ দুঃখ পাবে দাদা। দুঃখ পাবেন? সংসারটা ভাঙার জন্য দায়ী কে বিন্দু? আমরা না উনি? এখন দুঃখ পেলে কি হবে? আমাদের কিচ্ছু করার নেই। সাধ করে কেউ আলাদা হয়ে যাওয়ার কথা ভাবেনি। যার যারটা তাকেই তো সামলাতে হবে। দাদা আমরা শুধু সবাই নিজের নিজের কথা ভাবছি, কিন্তু বাবা মার কি হবে? ওদের দায়িত্ব কে নেবে দাদা? বাবা মার দায়িত্ব কে নেবে সেটা আমি কি করে বলবো? আমার তো কোনো উপায় নেই। রাধাটার অবস্থা কোনো উন্নতি হলো না। কতদিন টানা ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে কে জানে। তিনজনের ভাত জোড়াবো কি করে সেটাই ভেবে পাচ্ছি না। আমি কার দায়িত্ব নেব? আশা করিনি দাদা, তোমার থেকে এটা আশা করিনি। চৌধুরী পরিবারের বড় ছেলে হিসেবে এই বিপদের দিনে তুমি সবার পাশে দাঁড়াবে আমি এটাই ভেবেছিলাম। কি মুশকিল, আমি কে? নামেই চৌধুরী বাড়ির বড় ছেলে, আসলে আমি ঠুটো জগন্নাথের একটি। নিজেই অন্ধকারে পথ হাতড়াচ্ছি। আমি কার পাশে দাঁড়াবো? দাদা আমাদের এই সংসারটা ভেঙে গেলে তোমার ভালো লাগবে? এই প্রশ্নটা তুই বাবাকে গিয়ে করেন তো, যার জন্য আমাদের এই সুন্দর সাজানো সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। তাকে গিয়ে কর, তিনি ভালো উত্তর দিতে পারবেন।
আমার ডাকবি তো? একা একা কেন বেরিয়েছিস? তোকে কতবার বিরক্ত করবো সারাদিন? কি একটা পড়ে গেল। হেই, তুই ডাকলে আমি বিরক্ত হই? আসলে তুই সারাদিন এত কাজ করিস, বারবার ডাকতে খারাপ লাগে। একটু বাইরে যেতে ইচ্ছে করছিল। লাঠিটা হাতের কাছে না পেয়ে ভাবলাম এমনি যাই, চেনা পাড়া, খুব একটা অসুবিধা হবে না। রাস্তায় কিন্তু কোনো অসুবিধা হয়নি। ঘরে ঢুকতেই হোঁচট খেলাম, দেখ, ঠিক আমার জীবনের মতন পুরো রাস্তাটা এবড়ো খেবড়ো। এখন সারা জীবন এই হোঁচট খেয়ে ঘুরে বেড়াতে হবে। এই দাদা, বস তো, এখানে বস। ধরা বস, আমি জল নিয়ে আসছি তোর জন্য। উইং কমান্ডার সুদীপ মুখার্জি। আকাশ কাঁপিয়ে উড়ে বেড়াতে তুমি আকাশে, আর আজ অন্ধ হয়ে লাঠি হাতে ঘর বার করতে হচ্ছে। ভাগ্যের কি পরিহাস, ডেস্টিনি। দাদা, তুই কেন চিন্তা করছিস? তোকে সারা জীবন লাঠি হাতে ঘুরতে হবে না রে। লন্ডন থেকে ডাক্তার আসবে, উনি আমাকে কথা দিয়েছেন। উনি এলে তোকে দেখবেন, তুই ভালো হয়ে যাবি। শোন না, উল্টো পাল্টা চিন্তা করে মন খারাপ করিস না প্লিজ। মাঝে মাঝে কি মনে হয় জানিস? মনে হয় এই শাস্তিটা আমার পাওয়ার দরকার ছিল। কিসের শাস্তি? এই যে অ্যাক্সিডেন্টে আমার দুটো চোখ চলে গেল, আমি অন্ধ হয়ে আছি। হঠাৎ তোর এই কথা কেন মনে হচ্ছে? আসলে কি জানিস তো, ইন্দিরার সুখের জীবনটা আমি দু চোখে দেখতে পারিনি। যখন তখন ওকে ফোন করে জ্বালিয়েছি, যখন তখন ওর উপর চাপ সৃষ্টি করেছি আমার সঙ্গে দেখা করার জন্য। তাই বোধহয় এই শাস্তিটা আমি পেলাম। এটাই বোধহয় আমার পাওনা। আর এই সব কিছুর জন্য একমাত্র আমি দায়ী। তুই দায়ী নোস দাদা, দায়ী ইন্দু। কি বলছিস তুই? ঠিকই বলছি। দেখ দাদা, তুই ইন্দুর স্বামী, তুই ওর খোঁজ করবি, এটা তো স্বাভাবিক। 3 বছর তুই কত অত্যাচার সহ্য করেছিস, কিন্তু বেঁচে ছিলি শুধু ওর কথা ভেবে। ইন্দুকে দেখ, স্বার্থপরের মতো তাড়াতাড়ি করে বিয়েটাই করে নিল। ললিতা, দেখ, আজ আমি আমার মনের কথা বলছি। ওর জন্যে দুটো মানুষের জীবন নষ্ট হয়েছে। আজ তোর এই অবস্থার জন্যেও ইন্দুই দায়ী। চুপ কর ললিতা, ইন্দিরা সম্বন্ধে আর একটাও বাজে কথা বলবি না। বাজে কথা আমি বলছি না দাদা, এটাই বাস্তব। না, এটা বাস্তব নয়। বাস্তব হলেও আমাকে এড়িয়ে যেত, আমায় অস্বীকার করতো, আমার সঙ্গে দেখা করা দূরের কথা, আমার সঙ্গে কথা অবধি বলতো না। তুই ইন্দিরা সেটা করেনি। কেন তোর সঙ্গে দেখা করছে বলতো? কারণ আইনত এখনো তুই ওর স্বামী। অপূর্বর সঙ্গে ওর সম্পর্কটা বজায় রাখতে চায়। তোকে কি বলবো, ও তোর ওপর দয়া করছে। বেরিয়ে যা, চলে যা আমার সামনে থেকে, চলে যা। আমি কারু দয়ার পাত্র নই। ইন্দু আমাকে দয়া করছে না। ইন্দু সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি তোকে। ডাক্তারকে ফোন করি। ডাক্তারকে ফোন করতে হবে না। আমার ভিতরে যে ব্যথা আছে, এই ব্যথা তার কাছে কিছুই না। ললিতা, আমি তোর কাছে হাত জোর করছি, তুই এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। আমাকে একটু একা থাকতে দে, যা এখান থেকে প্লিজ। কোথাও তো দেখছি না পরীকে, কি যে করি না।
সেদিন যেভাবে খেপলো আমার উপর, রাধার মানভঞ্জনের জন্যে না এসে তো পারা গেল না। একদিকে বাবার অবস্থা কাই, কি দিয়েছে কি করবো কিছু বুঝতে পারছি না। এদিকে পরীকে ভাবতুরি রাধাকে কাছ থেকে ব্যবসার টাকা নিতে চাইছি না। ভুল বুঝলো না কি? রাগ করে বসে থাকলে আমি বা কোথায় যাই? দেখা যাক, যদি বুঝিয়ে শুনিয়ে একবার মানাতে পারি। উফ ভগবান। এই তুমি, হ্যাঁ কি হয়েছে? কিছু হয়নি, মানে অমির সঙ্গে অত এগে টেগে চলে গেলে তো তাই আবার চলে এলাম। রেগে চলে গেলাম, একটু সরো সরো। রেগে চলে যাওয়ার কি আছে? তুমি আমার কোন রসের নাগর বাবা যে তোমার উপর রেগে যাবো? এইসব কথা বলতে নেই, বড়রা চলে কি বলবে? আগর টাগর কি? হ্যাঁ, কি বলার আছে? বলছিলাম তুমি আমাকে ভুল বুঝছো। আমার কথাটা যে একবার ভেবে দেখতে তাহলে ঝামেলাটা হতো না। তোমার কথা আবার কি আছে? যাও বাড়ি, যাও বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমো। খেতে ঘুমাবো কি? তারা তো বুঝতে হবে এ টাকাটা আমি আমার কাছে নেব, কিন্তু নেওয়াটা বললেই তো নেওয়া না। আমি টাকাটা দরকার, ব্যবসা আমি করবো। এই শোনো, এত আমতা আমতা করার কোনো দরকার নেই। আমি খুব ভালো করে বুঝে গেছি তুমি কেন কোন চোখে আমাকে দেখো, তুমি কেন আমার টাকা দেবে না। আর তার জন্য না মাস্টারি বুদ্ধির কোনো দরকার নেই। আমার বুদ্ধিতে, আমার মাথাতে সেই বুদ্ধি আছে। আবার ভুল বুঝছো? এত ভুল বোঝার কি আছে? আমার টাকা আমি নেবো, এটাকে আমি ব্যবসা করবো। কিন্তু আবার কিন্তু 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 আমতা 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 শুরু হয়ে গেল। দেখো তুমি তো কিছুই বুঝতে চাচ্ছ। আরে আমি তো একটা পুরুষ মানুষ নাকি? বাহ, খুব ভালো। আর দিন বাদে তুমি সেটা টের পেলে যে তুমি পুরুষ মানুষ। মুশকিল। পুরুষ মানুষ হলেই তো বলছি নিজের প্রেমিকার টাকা নিয়ে কেউ ব্যবসা করে। কি বললি? বললাম ওই প্রেমিকার টাকা, মানে তোমার টাকা নিয়ে। বাহ 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 বাহ, ভারী সুন্দর, খুব ভালো লাগলো শুনে। প্রেমিকা? হ্যাঁ, আগে আগে বল। আমি বলছি যে বল। হারাও কিছু লোক আমার আছে, তাদের সাথে আমি টাকা জোগাড় করে চেষ্টা করছি। এইখান থেকে যদি টাকাটা জোগাড় হয়ে যায় তাহলে আমার কাছে হাত পাততে হবে না। তাহলে আমি তোমার কাছ থেকে টাকাটা নেব। এই কথাটা তুমি সেদিনে বললে না কেন? বলবো কোথার থেকে? ওটা কথা বলতে গেলে তুই হ্যাক করে কেঁদে গ্যাক করে বেরিয়ে গেলে। আজ তো বলতে পারলে। পারলাম তো, পারছি তো। এই কথাটা বললে তো হয়েই যেত না, আমাকে আরো কাঁদতে হতো না। এসব ভাল লাগে না আমার কান্নাকাটি। এই শোন মাস্টার, বলো। দেখ বাবা, তুই যেখান থেকে পারিস টাকা পয়সা জোগাড় কর, করে একটা ছোট্টখাট্ট ব্যবসা শুরু কর। আলু পটল বেগুন যা বেচার তুই বেচ ভাই। আর যদি পয়সা না পাস তাহলে আমার কাছে আসিস। না আমার সত্যি কথা বলতে গেলে বাড়িতে আর একদম থাকতে ইচ্ছে করছে না। আমি তোকে চা রাখতে পারবো, আমি তোকে চলে যাবো। আমার গায়ে হাত দিয়ে একটা কথা বলবো? বল। তোমাকে ছাড়া আমিও পাচ্ছি না। তোমাকে আমার কাছে নিয়ে যাব, তোমাকে সব সুখ সব আনন্দ সব রকম ভালোবাসা দেব। তুমি শুধু আমার হয়ে থাকবে। এদিকে আয়। ও ডাকছে। ও মা গো, কি দেখলো? বসবো? মন চেয়েছে আমি হারিয়ে যাবো। তোমার মাথায় কি সংসারের বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলছো কি করে ঠাকুরজি? কারণ এতদিন আমরা সবাই একসঙ্গে কাটিয়েছি বড় বৌদি। এখন এভাবে আলাদা হয়ে যাওয়াটা ভালো দেখায় না। ভালো দেখায় না, ভালো দেখা খারাপ দেখা এসবের ঊর্ধ্বে আমরা। এটা ভুলে যেও না যে বাবার হাতটা আমাদের মাথার উপর আর নেই। কে যোগাবে সংসারের খরচা? কে খাওয়াবে আমাদের? হাঁড়ি আলাদা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই ঠাকুরজি। একটা কোনো ব্যবস্থা হতে পারে না বড় বৌদি? দেখছো বাবা সর্বস্ব বিসর্জন দিয়ে বসে আছেন, আর তোমার দাদারা
এত বছর ধরে ঠুটো জগন্নাথ হয়ে বসেছিল, কেউ কাজ করেনি, কেউ নিজের পায়ে দাঁড়ায়নি। আমাদের কোনো উপায় নেই। এর মধ্যে তুমি বলছো আমরা একসঙ্গে কেন আগের মতো থাকতে পারি না? আমি শুধু বলছিলাম যে একটা শেষ চেষ্টা করে যদি আমরা দেখি। শেষ চেষ্টা কে করবে? তুমি করবে? হ্যাঁ আমি করব। তুমি একটু মত দাও আমায়। কি করবে তুমি বলো? বলছি, আমার পরিচিত একজন জাগ্রত বাবা আছেন, আমি তাকে গিয়ে সমস্তটা জানাবো। তিনি ঠিক একটা উপায় একদম চুপ করো তো ঠাকুরজি, একদম চুপ করো। এই পরিস্থিতি আমাদের, এর মধ্যে তুমি এই ধরনের আজগুবি কথা বলতে পারছো কি করে? আজগুবি বলো না বড় বৌদি। জাগ্রত বাবার দয়ায় অনেকের অনেক উপকার হয়েছে। আমারই পরিচিত একজন ভদ্রমহিলার স্বামী একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলেন। ওই জাগ্রত বাবার তাবিজ পড়ে তিনি একে একে সমস্ত ফিরে পেয়েছেন। আমাদের যে অবস্থা, তাতে এই তাবিজ তুকতাক আমাদের কোনো কাজে আসবে না। তুমি একটু বিশ্বাস রাখো বড় বৌদি, জাগ্রত বাবার তাবিজে কাজ হয়। কি কাজ হবে? কি কাজ হবে শুনি? তুমি তাবিজ এনে বাবাকে পড়াবে, তাহলে শেয়ার মার্কেটের সব ক্ষতি পূরণ হয়ে যাবে? হতেও তো পারে। বলো। তোমার এই ধরনের কথাবার্তা শুনলে না আমার রাগে গা চিরবির করে ওঠে। তোমার কি মনে হয় আমার কষ্ট হচ্ছে না? আমার চোখের সামনে আমার সংসারটা তিলে তিলে ভেঙে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে না? আমাদের কোনো উপায় নেই। তাবিজ কেন, স্বয়ং ভগবান নেমে আসলেও আমাদের কিচ্ছু এসে যাবে না। শনি ঢুকেছে আমাদের ঘরে, শনি। আমি সকলের ভালো চাই বড় বৌদি, শুধুমাত্র সেই জন্যই তোমাকে এতবার করে অনুরোধ করছি, শুধু একবার ওখানে চলো আমার সঙ্গে, একবার। সবার ভাবনায় না মেতে বা নিজের ভাবনা একটু মাতো না। আমি তোমায় বলছি ঠাকুরজি, একটু সুস্থভাবে বাঁচার চেষ্টা করতে হবে আমাদের। আর তাদের জন্য আমাদের একটু একটু নিজের দিকে তাকাতে হবে। নিজের দিকে তাকাও, শুধু নিজের দিকে তাকাও।